রিকোয়েস্টে প্রথমবার ভয়েস দিচ্ছি, জানি না কেমন হবে। ঈদ উপলক্ষে একটা নতুন সিরিজ স্টার্ট করছি, জানি না কার কতটুকু ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। গঙ্গু ব্যাপারী মুখ ভার করে বসে আছে চেয়ারে। আজ তার 4 নাতনির বিয়ে একসঙ্গে, তবে সব বিয়েতেই মেয়েরা পালিয়ে যায়, ব্যাপারটা মানা যায়। কিন্তু এই বাড়ির বিয়েতে কেবল জামাইরাই বিয়ের আগ মুহূর্তে উধাও হয়ে যায়। ব্যাপারটা কেমন আশ্চর্যকর নয় কি? এটা এর আগেও 2বার হয়েছে, এবার নিয়ে 3বার হতে চললো। 2বার না হয় ভুল ভেবে উড়িয়ে দিয়েছে, কিন্তু এবার বিষয়টা সে মেনে নিতে পারছে না। মিস্টার গঙ্গুর খুব শখ তার 4 নাতির বিয়ে একসাথে দেবে এবং তার মনের আশা পূরণও হয়ে যায়। ভালো পাত্র খুঁজে 4 জনের বিয়ে একসাথে ঠিক করে ফেলেন। আগের 2বারের মতো এবারও বিয়ের আয়োজন বেশ জমজমাট ভাবেই করেছিলেন মিস্টার গঙ্গু। আদরের নাতনিদের বিয়ে বলে কথা, কিন্তু এবারও বিয়ে হবে বলে মনে হচ্ছে না। তবে কি এই বিয়ে ভাঙার পিছনে অন্য কারো হাত আছে, নাকি ব্যাপারটা কাকতালীয়? সবার থেকে বেশি চিন্তিত কাজী সাহেব। 2বার বিয়ে পড়াতে এসেও খালি হাতে ফিরে যেতে হয়েছে তাকে, এবারও কি তাই হবে? তিনি তার সাদা দাড়িতে হাত বুলিয়ে গভীরভাবে বিষয়টা ভাবছে। গঙ্গুর পাশে তার 3 ছেলে দাঁড়িয়ে আছে। তার প্রথম ছেলে লিমিনহো বলে, বাবা, অনেক খোঁজ খবর নিয়ে দেখলাম ছেলে পক্ষদের বাবা মা ছেলেদের কোনো খোঁজ খবর দিতে পারছে না, তারাও হন্য হয়ে তাদের ছেলেদের খোঁজ করছেন। মিস্টার গঙ্গু বিচলিত কণ্ঠে বলে উঠল, বুঝতে পারছি না কেন বারবার একই ঘটনা ঘটছে, আমাদের মান সম্মান আর বাকি রইল না। মিস্টার গঙ্গু ছোট ছেলে সুবিন তার হাত ধরে বলে, বাবা, আপনি এত চিন্তা করবেন না, আমরা মেহমানদের সামনে নিচ্ছি, আপনি আপনার রুমে গিয়ে বিশ্রাম নিন। মিস্টার গঙ্গু আর কিছু বললেন না। তার মেজ ছেলে তাকে তার রুমে নিয়ে দিয়ে আসলেন। 3 ভাই সবকিছু সামলে নেন। তাদের মেয়েদের বিয়েটা ভেঙে যায়। মেহমানরা সবাই একে একে চলে যেতে থাকেন। মনমরা হয়ে বসে থাকেন তারা। বিক্রমপুর গ্রামের চেয়ারম্যান গঙ্গু ব্যাপারী, তার 3 ছেলের ঘরে 4 মেয়ে। মেয়েরা এবার 4 জনেই একসঙ্গে অনার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছে। গঙ্গু ব্যাপারী তার নাতনিদের বিয়ে পাশের গ্রামে 4 ছেলের সঙ্গে ঠিক করেছে, কিন্তু বিয়েটা আর হলো না। পরপর 3বার বিয়ে ভেঙে গেছে। আগে 2বার বিয়ে গায়ে হলুদের আগেই ভেঙে গেছে, আর এবার তো জামাই গায়েব হয়ে গেছে। আশেপাশের লোকজনরা তাদের নিয়ে দুর্নাম ছড়াচ্ছে, এই নিয়ে তারা বেশ টেনশনে আছে। অন্যদিকে, কি হলো রে, এবার আমাদের বিয়েটা হলো না, এবারও আমরা শ্বশুর বাড়িতে যেতে পারলাম না, এখন আমাদের কি হবে রে? রোজ সোফায় বসে ওর 3 বোনের অভিনয় দেখে ঠান্ডা রিয়াকশনে বলে, তোদের ফালতু ড্রামা বন্ধ কর, আমার বমি পাচ্ছে। রোজের কথা শেষ হওয়ার আগেই তে সুগি জিমিন নাচতে লাগে। এই নাচানাচির কারণ বিয়ে ভেঙে যাওয়া। ওরা এই বিয়ে ভেঙে যাওয়াতে অনেক খুশি। যেখানে ওদের দাদু, বাবা, মা, বাড়ির সকলে স্যাড মুডে আছে, সেখানে এরা বিয়ে ভাঙাতে নাচানাচি করছে। বাহ, কি সুন্দর! তে আর সুগি ওরা গঙ্গুর ছোট ছেলে সুবিন সাহেবের যমজ মেয়ে। দেখতে একরকম নয়, চেহারা দুজনের ভিন্ন। যতটুকু জানি যমজ বাচ্চারা দেখতে একরকম হয়, কিন্তু ওদের চেহারা এক ছিল না। রোজরা 2 ভাই বোন। জিমিন বাদে ওর আরো 2টা ভাই আছে। তে, সুগি ওরা 2 বোন। তাদের সবার পরিবারটা তেমন বড় না, একসঙ্গে থাকে তারা। ভাই ভাইদের মধ্যে প্রচুর মিল। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমাদের বিয়ে 1বার নয়, 2বার নয়, 3বার ভেঙে গেল, তাও একই কারণে, বিয়ের আগে জামাই উঠাও। থুত নিতে হাত রেখে চিন্তিত হয়ে কথাটা বলে সুগি। সেটাই তো ভাবছি, তারা উধাও হলো কিভাবে, এখানে কারোর হাত নেই তো? আরে থাম, কি সব ভাবি সেগুলো, বিয়ে ভেঙেছে, চিল মরে থাক। সুগি রোজের দিকে তাকিয়ে বলে, রোজ তুই কিছু বল। আমি আর কি কম, তোরা বল, আমি শুনি। রোজের কথা শুনে তে আঙুল তুলে বলে ওঠে, রোজ তুই মুড়ি খা, তো আর কিছু বলা লাগবে না, হাট। রোজ রেগে উঠে দাঁড়িয়ে তেকে ভেঙাতে শুরু করে। তা দেখে তে রেগে বলে ওঠে, তবে রে রোজের বাচ্চা, দাঁড়া। তে উঠে রোজকে ধরতে নিলে জিমিন তাদের থামিয়ে বলে, ঝগড়াঝাটি মাফ করো, আমার হাগু সাফ করো। কথাটা বলতে দেরি জিমিনের পিঠে গ্রীষ্মের তাল পড়তে দেরি হলো না। তে আর রোজ জিমিনকে ইচ্ছে মতো মারতে শুরু করে। তখনই সুগি বিরক্ত মুডে বলে ওঠে, হাহ, তোরাই পারবি দেশকে স্বাধীন করতে। তা শুনে রোজ বলে ওঠে, চুপ থাক, না হলে তোকেও কিন্তু গ্রীষ্মের তাল খাওয়াবো। আমার তাল খাওয়ার শখ নেই, রোজকে দে বেশি করে, আমি ঘুমাবো। তুই পারিস তো খালি ঘুমাতেই। সুগি ওদের কথা কানে তুললো না। বালিশ নিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ে। ওরা 3 জনে মারামারি থামিয়ে ঘুমাতে যায়। অন্যদিকে একটি রুমে কয়েকজন বসে কথা বলছিল।
দাদি, ও দাদি, তুমি এটা কি করলে? বুকে হাত রেখে উপরের দিকে তাকিয়ে বলে উঠল একটি ছেলে। অন্য একটি ছেলে মদের বোতল ফ্লোরে রেখে বলে উঠল, সব রেখে আনস্মার্ট, ডিসগাস্টিং। তার সিটি অভাব পড়েছিল নাকি? বুঝতেছি না। এসব বলে লাভ নাই, দাদির কথাই আমাদের রাখতে হবে। আমি পারবো না। আমিও না। আমি তো মোটেই পারবো না। দাদি, শেষ কথাটা রাখতে পারবি না তোরা? চুপ করে রয় তারা। লোকটি আবার বলে, কি হলো বল? লোকটির কথায় পাত্তা না দিয়ে বলে ওঠে, আমি ঘুমাতে গেলাম, আমারও ঘুম পাচ্ছে, আমিও ঘুমাবো। বাহ, এত তাড়াতাড়ি ঘুম চলে আসলো তোদের? তার কথায় পাত্তা না দিয়ে তারা তিনজন ঘুমাতে চলে যায় যার যার কক্ষে। আর সে বসে থাকে একা ড্রয়িং রুমে। ছোট্ট নিঃশ্বাস ফেলে ড্রয়িং রুম থেকে বারান্দায় আসে। তারা ভরা আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে, দাদি, মা বাবা মারা যাওয়ার পর তুমি আমাদের আদর যত্নে লালন পালন করেছো। আজ হয়তো তুমি আমাদের পাশে নেই, তোমাকে খুব মিস করছি। আর মিস ইউ দাদি। কথাগুলো বলে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে সে তার কক্ষে চলে আসে। অন্যদিকে তে, সুগি, জিমিন, রোজ মুখ ভার করে বসে আছে বিছানায়। চোখে তাদের ঘুমের রেশ লেগে আছে। সকাল সকাল তাদের মা এসে তিনজনকে জোর করে ঘুম থেকে ডেকে তুলেছে। আর অবশ্য বিশেষ কারণ আছে। আজ রাতে তাদের ঘরোয়াভাবে বিয়ে হবে। এই বিয়ের ব্যাপারে কাউকে কিছু জানাবে না। একটু পর তাদের গায়ে হলুদ দেওয়া হবে। তাদের মা ও কাকিরা মিলে গায়ে হলুদ দিবে। একে তো ঘুম থেকে তাড়াতাড়ি ডেকে উঠেছে, আর উপর বিয়ের কথা শুনে মেজাজ বিগড়ে যায় ওদের। ওদের চিৎকার করে বলতে ইচ্ছা করছে, এই বিয়ে করব না, কিন্তু উঁচু গলায় কথা তারা বলতে পারবে না। এই বাড়িতে উঁচু গলায় কথা বলা সম্পূর্ণ নিষেধ। এটাই এই বাড়ির মূল নিয়ম। যে এই নিয়ম ভঙ্গ করবে তাকেই 2 বালতি পানি হাতে নিয়ে রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। এরা 4 জন তো সারাদিন কোনো কাজ বাজ করেই না। এই শাস্তি ওদের দিলে ওরা তো মরেই যাবে। তাই শাস্তির কথা ভেবে চুপ আছে। রোগীর মা তাদের আজকের ফুল রুটিন দিচ্ছিল। তখনই তে ফিস করে ওর মাকে বলে ওঠে, মা, আমি এই বিয়ে করতে পারবো না, প্লিজ আমাকে জোর করো না। ইউনজুন তের কথা শুনে ওর কথা মতোই ফিস করে বলে, আমি কি তোর বাবাকে বলবো যে তুই বিয়ে করতে চাচ্ছিস না? তের দম গলায় আটকে যায়। তে আস্তে করে বলে ওঠে, না মা, আমি বিয়েতে রাজি আছি, বলার দরকার নেই। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। ইউনজুন হেসে বলে ওঠে কথাটা। তখন মা মেয়ের ফিস কথা বাকিরা কান পেতে শুনছিল। তখন রোজের মা সুজি বলে ওঠে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিচে এসো তোমরা। বলেই চলে যায় তারা তিনজন। 4 বোন স্ট্যাচুর মতো চুপ করে বসে আছে। কারো মুখে কোনো কথা নেই। কি বলবে তারা? একদম নিরুপায়। জিমিন বুকে হাত রেখে বলে, জীবনটা পুরোই বদনা। জিমিনের কথা শুনে তে, সুগি, রোজ তার দিকে তাকায়। জিমিন বুঝতে পারে সে ভুল কথা বলেছে, তাই কথা ঘুরিয়ে বলে ওঠে, জীবনটা পুরোই বেদনা। শুনেই চোখ সরিয়ে ফেলে ওরা। তে মাথায় হাত দিয়ে বলে, কি করব বল, বকা খাবো, তাড়াতাড়ি নিচে চল। লাইন মিলিয়ে কথাটা বলে রোজ। হাত মুখ ধুয়ে ওরা নিচে আসে। নিচে এসে দেখে কাজের মহিলারা কেউ মেহেদি পাতা বাটছে, আবার কেউ হলুদ বাটছে। এটা দেখে ওরা জাস্ট বিরক্ত। আজ আবার হলুদ লাগাতে হবে, এটা ভেবেই ওদের 4 জনের ভীষণ বিরক্ত লাগছে। সামনে থেকে ইয়ঞ্জন যেতে নিলে তখন তাকে রোজ ডাক দিয়ে থামিয়ে বলে, কাকি, পরশুদিন তো হলুদ দিলাম, আজকে আবার দেওয়ার কি দরকার? দিতে হবে, পরশুদিনেরটা পরশুদিন গেছে। এবার চুপচাপ খাবার খেয়ে এখানে এসে বস, তোদের হলুদ লাগাবো। এই কথা বলেই চলে যান তিনি। ওরা 4 জন 4 জনের মুখের দিকে চাওয়াচাওয়ি করে। তাদের চেহারা দেখে মোটেও খুশি মনে হচ্ছে না, কিন্তু কিছু করার নেই। খাবার টেবিলে বসে ইচ্ছা না থাকা সত্ত্বেও হালকা নাস্তা করে নিল। নাস্তা শেষ হতে না হতেই শুরু হয়ে গেল হলুদ দেওয়ার ছড়াছড়ি। 4 জনের শরীরে হলুদের মাখামাখি। হলুদের পর্ব শেষ করে ওরা গোসলখানায় চলে আসে। গোসল করে বের হয়, কিন্তু শরীরে তখনও হলুদের দাগ রয়ে গেছে। এই দাগ এত সহজে যাবে না বলে মনে হয়। দিয়ে বলে, মনে হয় আমরা এই প্রথম মেয়ে যারা কিনা ছেলেদের নামটাও পর্যন্ত জানি না, তাও তাদের বিয়ে করতে হচ্ছে। ছেলে রিক্সা চালায় নাকি ভ্যান, তাও জানি না। এই কথা শুনে রোজ থুতনিতে হাত রেখে বলে ওঠে, বাহ, কি কপাল আমাদের, পুরাই চাঁদ কপাল। জিমিন হেসে হেসে কথাটা বলে। তা দেখে তে বলে ওঠে, তুই হাসছিস দেখে আমারও হাসতে মন চাইতেছে। হেসে রাত বেশি করে, কে জানে বিয়ের পর নাও হাসতে পারিস। বলতে দেরি তের হাসতে দেরি হলো না, পুরাই পাগলের মতো হাসতে লাগলো। তের হাসি দেখে ওরা বাঁকা চোখে তাকিয়ে আছে। বিয়ের চক্করে শেষে পাগল টাগল হয়ে না যায় তে। রাতে তাণ্ডব বেজে গেছে চেয়ারম্যান বাড়িতে। আগের বার জামাইরা উধাও হলেও এবার মেয়েরা উধাও।
বলতে গেলে বাড়ি থেকে পালিয়েছে তেরা। এবারও গঙ্গ ব্যাপারে বড় মুখ ছোট হয়ে গেল। জামাইরা এবার ঠিকই এসেছে, কিন্তু মেয়েরা গায়েব। বিন বাড়ির মহিলাদের বকাবকি শুরু করেছে। গঙ্গ কিছু লোককে গ্রামে খোঁজ করতে পাঠিয়েছে। গঙ্গ রেগে আগুন হয়ে আছে, রাগের চোটে তার শরীর কাঁপছে। এবারও হলো না তার নাতনিদের বিয়ে। কাজী সাহেব এবার আশা নিয়ে এসেছিল বিয়েটা হবে, কিন্তু তার আশায় পানি ঢেলে দিল চেয়ারম্যানের নাতনিরা। হলো না তার আর বিয়ে পড়ানো। রেগে চেয়ারম্যান বাড়ি থেকে বের হয়ে হাতের ছাতায় লাথি দিতে দিতে তার বাড়ির পথে রওনা হয়। তেরা সকাল 9টায় ঢাকায় এসে পৌঁছেছে। কাল রাতে তেরা ওর একটা বেস্ট ফ্রেন্ডের বাসায় ছিল। রাতটুকু কাটিয়ে সকাল সকাল রওনা হয় ঢাকার উদ্দেশ্যে। ব্যস্ত ঢাকা শহর, সবকিছুই রঙিন লাগছে ওদের কাছে। বনানীতে ওদের পরিচিত একজন বান্ধবী থাকে, নাম লিসা। আসার আগে ওর কাছে সব সংক্ষিপ্ত ভাবে বলে এসেছে। লিসা ওদের বনানীতে আসতে বলে। ওরা লিসার ঠিকানা অনুযায়ী বনানীতে চলে আসে। ওদের এই ঢাকার যাত্রা বলা চলে এই প্রথমবার। তার আগে কখনোই ঢাকায় একা আসা হয়নি, তবু ওরা ঠিক মতো বনানীতে পৌঁছে যায়। লিসা ওদের দেখে বেশ খুশি হয়। আশার ভিতরে এসে পালিয়ে আসার পুরো ঘটনা শুনতে চায়। একে একে ওরা সবকিছু খুলে বলে। সব তো বুঝলাম, এখন কি করবি তোরা? কি আর করবো, আমাদের কাছে যা টাকা পয়সা গয়না আছে সেগুলো বিক্রি করে এখানে বাসা ভাড়া নিয়ে থাকবো, আর তারপর চাকরি করব। তার মানে তোরা এখানে সেটেল হতে চাস? হ্যাঁ, 1-2 বছরের জন্য। আচ্ছা, বিয়ে করলে সমস্যা কি তোদের? দেখ লিসা, আমরা বাবা মায়ের বাধ্য সন্তান। ছোটবেলা থেকে তারা যা বলেছে আমরা তাই শুনেছি। আমাদের পরিবার কত হার্ড তা জানিস তুই। ছোটবেলা থেকে আমাদের হাতে শুধু একটা ফোন ছিল, এটা দিয়েই আমরা সময় পার করতাম। এই যুগের ছেলে মেয়েদের মতো আমাদের স্বাধীনতা ছিল না। তাও আমরা আমাদের দাদু বাবার কথা মতো বিয়েতে রাজি হয়েছিলাম 3 বার, কিন্তু কপাল জোরে বিয়ে আর হলো না। তাই কালকে রাতে ইচ্ছে করেই আমরা বিয়ে করিনি। 4 জনে মিলে ডিসাইড করে পালিয়ে এসেছি। আমরা আমাদের মন মতো বাঁচতে চাই, নিজেদের জীবনটা বাকিদের মতো কাটাতে চাই। অন্যদের ফ্রিডম লাইফ দেখলে খুব খারাপ লাগে। আমাদের দুঃখটা একটু বোঝ লিসা। বুঝলাম, তার মানে তোরা বাড়িতে ফিরে যাবি না? যাব, কিন্তু 1-2 বছর পর। ঠিক আছে, আমি তোদের থাকার ব্যবস্থা করে দেব। নিজেদের ফোন অফ রাখিস আর নতুন একটা ফোন কিনে নিস, তাতে করে বাড়ির লোকেরা তোদের খুঁজে পাবে না। কিন্তু তোরা এখন কোথায় আছিস সেটা জানিস তো? কেন, বনানীতে? আরে আমি তা বলতে চাইনি, আমি বলতে চেয়েছি এই এরিয়াটা বলতে গেলে বড় লোকদের। মানে এখানকার বেশিরভাগ মানুষই প্রভাবশালী বড় লোক। এখানে অনেকে নিজেদের বাড়ি আছে ঠিক আমাদের মতো, তাই এখানের বাসা ভাড়া একটু বেশি। এসব নিয়ে তুই ভাবিস না, তুই শুধু আমাদের একটা ফ্ল্যাট ভাড়া করে দে আর আমাদের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দে, বাকিটা আমরা 4 জন বুঝে নেব। ওকে, তাহলে ফ্রেশ হয়ে আয়, ব্রেকফাস্ট করবি। আচ্ছা। তোমরা যদি পাশে থাকো এবং গল্পটা পছন্দ করো তাহলে ইনশাল্লাহ আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। এবং যাওয়ার আগে প্লিজ 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 2K লাইক কমেন্ট করে যাওয়া পিরা।